আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক বিবরণী অধ্যায়টা যে কত গুরুত্বপূর্ণ এটা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা সবাই জানো এই অধ্যায়টা তোমাদের জন্য বাধ্যতামূলক এবং এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে এবং এই দুইটা সৃজনশীলই কিন্তু তোমাদের বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে। তোমরা যদি এই দুইটা অধ্যায় এই অধ্যায়ের দুইটা সৃজনশীল আনসার না করো তাহলে খ পার্টের যে 9টা সৃজনশীল আসবে সেখান থেকে কিন্তু সর্বোচ্চ তুমি 5টা প্রশ্নের উত্তর করতে পারবে। সুতরাং এই নবম অধ্যায়টাকে একটু সহজ করার জন্য আমি তোমাদের বলেছিলাম এইচএসসি 24 ব্যাচের জন্য এই অধ্যায়ের উপর আমি ধারাবাহিক 3টি ক্লাস তোমাদের আপলোড করব। তো ধারাবাহিক ক্লাসের আজ আমাদের সেই তৃতীয়তম ক্লাস। এর আগে আমি পর্ব 1 পর্ব 2-এ দুইটা সৃজনশীল, গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল 2023 সালের আমি সমাধান করেছিলাম। আজও আমি 2023 সালের যশোর বোর্ড 2023-এর প্রশ্নটা সমাধান করব। স্যার কেন 2023 সালের প্রশ্নগুলো? যেহেতু তোমরা 24 ব্যাচের পরীক্ষার্থী, মানে তোমরা 24 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই যে আমি 3টা সৃজনশীল করালাম, এই 3টা সৃজনশীলের ভিতরে যে নিয়মগুলো আমি আলোচনা করছি 100% এই নিয়মগুলো তুমি পরীক্ষা হলে যে ইনশাল্লাহ পাবে। তো চলো আর কথা না বেরিয়ে আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের এই যশোর বোর্ড 2023 সালের প্রশ্নটা আমরা সমাধান করব। তো তোমরা সবাই জানো আর্থিক বিবরণীর দুইটা অংশ থাকে, একটা থাকে রেওয়া মিল আর নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে। তো এই সমন্বয়ের এন্ট্রিগুলো নিয়েই তোমাদের সব থেকে বেশি ঝামেলা হয়, কারণ এই সমন্বয় এন্ট্রিগুলো আমরা 2 জায়গায় বা 3 জায়গায় কাজ করে থাকি, ঠিক আছে। আর এই রেওয়া মিলের এন্ট্রিগুলো নিয়ে খুব বেশি প্রবলেম হয় না, কারণ রেওয়া মিলের এন্ট্রিগুলো আমাদের হয় বিশদায় বিবরণী, না হলে মালিকানা সত্ত্ব বিবরণী, তা না হলে আর্থিক অবস্থার বিবরণী, যে কোনো এক জায়গায় চলেই যায়। তো আমি রেওয়া মিলটার পড়লাম না, এটা তোমরা আই হোপ পড়ে নিতে পারবে। তো সমন্বয়ের ভিতর যদি খেয়াল করে, এখানে টোটাল 4টা সমন্বয় দেওয়া আছে। 1 নম্বর সমন্বয় কি বলছে? সমাপনী মজুদ পণ্য 14,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, ওকে ভালো কথা। 2 নম্বর সমন্বয় বলছে বাকিতে পণ্য বিক্রয় 2,300 টাকা হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত হয়নি তার মানে আমাদের হিসাবভুক্ত করতে হবে, এটা বলা আর না বলা সমান। 3 নম্বর সমন্বয় বলছে প্রাপ্য হিসাব মানে দেনাদারের উপরে 5% অনাদেয়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, যেটাকে আমরা নতুন অনাদেয়ী পাওনা সঞ্চিতি বলি। 4 নম্বর সমন্বয় বলছে বিজ্ঞাপন খরচের 2/1 অংশ মানে 2/1 ভাগ অংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে। আমরা সবাই জানি বিলম্বিত বিজ্ঞাপনটা বিজ্ঞাপন থেকে বিয়োগ করে দেখাতে হয় এবং এটা একটা অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। তো প্রশ্নের ক খ গয়ে কি কি চেয়েছে আমি উপরে প্রশ্নটা একটু লিখে রেখেছি। প্রশ্নের ক দাগে বলেছে ভ্যাট চলতি হিসাব তৈরি করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি 24 ব্যাচ ভ্যাট চলতি হিসাব একটু মনোযোগ দিয়ে দেখে যাও। খ দাগে বলছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, মানে বিশদায় বিবরণীর প্রথম অংশ, ওকে। গ দাগে বলেছে মোট লাভ 30,000, মানে এখানে মোট লাভটা দিয়ে দিছে, মোট লাভ 30,000 টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে ক দাগের উত্তর করি, ভ্যাট চলতি হিসাব তৈরি করি। তো ভ্যাট চলতি হিসাব ভালো মতন খেয়াল করো, এখানে কি বলছে? ভ্যাট চলতি হিসাব। তো তোমরা সবাই জানো অ্যাকাউন্টিংয়ে এই হিসাব শব্দটা মানেই হচ্ছে তোমাকে খতিয়ান করতে হবে। তার মানে এই ভ্যাট চলতি হিসাব মানে ভ্যাট চলতি হিসাবের একটা খতিয়ান প্রস্তুত করতে হবে। এখন তোমরা সবাই জানো খতিয়ান কিন্তু টিসকেও করা যায়, চলমান জেরসকেও করা যায়, এবং টিসকটা যেহেতু আধুনিক পদ্ধতি এবং এখানে ওই ব্যালেন্স বিডিসিডি নির্ণয়ের ঝামেলা নাই, এজন্য আমরা চলমান জেরসকটাই আঁকাইছি। তোমরা টিসকে করলেও হবে, দুইটাই রাইট, ওকে। তো চলমান জেরসকটা অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো খতিয়ানের তোমরা করেছো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট, এবং যেহেতু চলমান জেরসক উপরে একটু তোমরা এই কর্নারে হিসাবের কোড নং কথাটা একটু লিখে দিও। আর যেহেতু আমাদের ভ্যাট চলতি হিসাব করতে বসে, ভ্যাট চলতি হিসাব এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে পদ্মা ট্রেডার্স, ওকে। সো এই হচ্ছে গেল আমাদের ভ্যাট চলতি হিসাবের ছক। তো ছক নিয়ে কোনো প্রবলেম নেই, এবং ভ্যাট চলতি হিসাব কিন্তু একদম মোটা দাগে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মাথায় রেখো কিন্তু এইচএসসি 24 ব্যাচ বারবার বলছে। তো দেখো এই ভ্যাট চলতি হিসাবের ভিতরে আমাদের টোটাল 3টা আইটেম আসবে, আমি লিখলাম না, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। 1 নম্বর আইটেমটা আসবে হচ্ছে ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত বা ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স, 1 নম্বর আইটেম। 2 নম্বর আইটেম আসবে হচ্ছে ক্রয় ভ্যাট, কি বলছি বলো? 2 নম্বর আইটেম ক্রয় ভ্যাট, সিরিয়ালি মনে রেখো কিন্তু। এবং 3 নম্বর আইটেম আসবে হচ্ছে বিক্রয় ভ্যাট। তাহলে 3টা আইটেম পাইলাম। আমি আবার বলছি, ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স, 2 নম্বর ক্রয় ভ্যাট, 3 নম্বর বিক্রয় ভ্যাট, এই 3টা আইটেম আসবে। তো প্রথম আইটেমটা আমরা কি বলছি বলো? ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত।
যেটা রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে, একদম সরাসরি লেখা থাকবে ভ্যাট চলতি হিসাবের ডেবিট উদ্ধৃত বা ক্রেডিট উদ্ধৃত লেখা থাকবে, হয় ডেবিটে বা ক্রেডিটে টাকা দেওয়া থাকবে। তো এই রেওয়া মিলের ভিতরে ভ্যাট আছে, বাট ভ্যাট চলতি হিসাবের উদ্ধৃত বা ব্যালেন্স কিন্তু নাই। তার মানে রেওয়া মিলের ভিতরে ভ্যাট চলতি হিসাবের উদ্ধৃত বা ব্যালেন্স নাই, তাহলে 1 নাম্বার আইটেমটা নাই। 2 নাম্বার আইটেম আমি কি বলেছিলাম বলো? ক্রয় ভ্যাট। 2 নাম্বার আইটেম কি বলছিলাম বলো? ক্রয় ভ্যাট। তো দেখাই যাচ্ছে এই যে এখানে ক্রয় আছে ভ্যাট সহ, তার মানে অঙ্কের ভিতরে ক্রয় ভ্যাট রয়েছে। তো চলো আমরা প্রথমে আগে ক্রয় ভ্যাটটা নির্ণয় করি। তো ক্রয় ভ্যাট নির্ণয় করার জন্য আমাদের যেটা লাগবে ক্রয় ভ্যাট। তো মনে রাখবা এই ভ্যাট অলওয়েজ নিট ক্রয় ও নিট বিক্রয়ের উপর, তুমি যার উপরই ভ্যাট ধরো না কেন, সেটা ক্রয়ের উপর ধরো আর বিক্রয়ের উপর ধরো, এটা একদম মুখস্থ রাখবা। ভ্যাট সবসময় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপর ধার্য করা হয়। তো এখন অঙ্কের ভিতরে যদি আমরা দেখি, এখানে একটা ক্রয় দেওয়া আছে কত টাকা? 34,475 টাকা। 34,475 টাকা, ঠিক আছে, মানে এইটা ক্রয় দেওয়া আছে। এখন আমরা কিন্তু জানি নিট ক্রয়টা বের করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়। যেমন স্যার, ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিতে হয়, ক্রয় বাট্টা বিয়োগ দিতে হয়, বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ দিতে হয়, মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকলে সেটা বিয়োগ করতে হয়, সবার শেষে অলিখিত ক্রয় যদি থাকে সেটা যোগ করতে হয়। এইগুলো যোগ বিয়োগ করার পরে তুমি যে নিট ক্রয় বা প্রকৃত ক্রয় নির্ণয় করতে পারবা। তো যেহেতু আমাদের এই অঙ্কে শুধু ক্রয় দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে কি, ভালো মতন খেয়াল করো, ক্রয় দিয়ে টাকা দেওয়া আছে এইটা 34,475 টাকা। ওকে, তো এর সঙ্গে কিন্তু ওই যে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ, অলিখিত ক্রয়, এর কিছুই নাই কিন্তু। তার মানে কি, এই যেটা ক্রয় ওইটাই নিট ক্রয়। তার মানে এই যে 34,475 টাকা এইটা ক্রয়, এইটাই নিট ক্রয়, যেহেতু এখানে যোগ বিয়োগ করার কোনো কিছু নেই, সুতরাং যাহা ক্রয় তাহাই নিট ক্রয়। সো এই নিট ক্রয়ের উপরে কত পার্সেন্ট ভ্যাট ধরতে বলছে? এই যে সুন্দর মতন বলে দিছে 15%। এখন তোমরা অনেকে ভুল করবা কি, যে এটার উপর ডাইরেক্ট 15% ধরবা, কিন্তু আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, একটু ভালো মতন খেয়াল করো। দেখো এই যে তোমরা এই শব্দটা স্কিপ করো, এই যে ভ্যাট সহ বলছে বাবা, ভ্যাট সহ বলছে, তাহলে ভ্যাট সহ যদি বলে, হ্যাঁ, আর ভ্যাট ইউজুয়ালি সবসময় 15%ই থাকে, ভ্যাট সহ যেহেতু বলছে সেহেতু এই ভ্যাট সহর জন্য এটাকে গুণ 15 ভাগ 115 দিয়ে ভাগ দিতে হবে, বা এখানে অনেকে গুণ 3 ভাগ 23 দেয়, একই কথা। আর যদি মনে করে এখানে 20% ভ্যাট সহ থাকতো, তাহলে কি করতাম? গুণ 20 ভাগ 120। যদি এখানে 30% ভ্যাট সহ থাকতো, তাহলে কি করতাম? গুণ 30 ভাগ 130। কেন এইভাবে করলাম? কারণ এখানে এই সহ কথাটা বলা আছে। এই সহ কথাটা না বলে যদি শুধু 15% ভ্যাট থাকতো, তাহলে এই টাকার উপর আমরা সরাসরি 15% ভ্যাট ধার্য করতাম। তো আমার একটু ক্যালকুলেটর লাগবে, জাস্ট এ মিনিট। ওকে, 34,475 গুণ 15 ভাগ 115। ওকে, তাহলে আসছে হচ্ছে 4,496, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম 4,496.73। তাহলে এখানে আচ্ছা, এই পয়েন্টটা দূর করে দিই, আমরা এখানে 7 লিখে দিলাম, ঠিক আছে। এখানে আসছে অনেকগুলো পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা আছে, 4,496.7391, এই জন্য আমরা এগুলাকে এক ধরে এই 96 সঙ্গে এক যোগ করে দিয়ে দিছি 97, সেম। তো এই যে ক্রয় ভ্যাট, এই ক্রয় ভ্যাটটা আমাদের এই ভ্যাট চলতি হিসাবের ভিতরে আসবে। তো আমরা লিখলাম ভ্যাট মানে ক্রয় ভ্যাট। তো ক্রয় ভ্যাট অলওয়েজ ডেবিট দিকে থাকবে, কোন দিকে থাকবে? ডেবিট দিকে থাকবে। ওকে, তাহলে এই টাকাটা আমরা ডেবিট দিকে নিব। কত টাকা? 4,497। তাহলে এটা যদি, কারণ ক্রয় ডেবিট দিকে থাকে, তাহলে ক্রয় ভ্যাটও অবশ্যই কোন দিকে থাকবে? ডেবিট দিকে থাকবে। এই জন্য আমরা ডেবিট দিকে নিছি। আর প্রথম আইটেমটা ডেবিট দিকে হলে এটা জেরের কলামেও ডেবিট দিকে যাবে, 4,497। এবার আমাদের সিমিলার ওয়েতে বিক্রয় ভ্যাট নির্ণয় করতে হবে, তাহলে আমরা একটু আগে লিখে ফেলি বিক্রয় ভ্যাট। আর আমি তোমাদের প্রথমেই বলছি, এই যে ভ্যাটই ধরো না কেন অলওয়েজ নিট এর উপর ধার্য করতে হবে। তাহলে এই বিক্রয় ভ্যাট কার উপর ধরতে হবে? নিট বিক্রয়ের উপর। সবাই বলো, বিক্রয় ভ্যাট কার উপর ধার্য করতে হবে? নিট বিক্রয়ের উপরে। তো এখন আমরা যদি বিক্রয়ের কথা খেয়াল করি, অঙ্কের ভিতরে দেখো এখানে বিক্রয় দেওয়া আছে কত টাকা? 51,750 টাকা, ঠিক আছে। বিক্রয় দেওয়া আছে কত? 51,750। ওকে, 51,750 টাকা আমাদের বিক্রয় দেওয়া আছে।
এখন বিক্রয়ের সঙ্গে আমাদের যদি আমরা বিক্রয়টাকে নিট বিক্রয় নির্ণয় করতে চাই, এর সঙ্গে কিন্তু আমাদের তিনটে আইটেমের কাজ করতে হয়। বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা প্লাস অলিখিত বিক্রয়। এখন আমরা অঙ্কের ভিতরে যদি একটু দেখি, এই যে এখানে দেওয়া আছে বাকিতে পণ্য বিক্রয় 2300 টাকা হিসাবভুক্ত হয়নি, তার মানে এটা হলো অলিখিত বিক্রয়। কারণ এই যে যেটা হিসাবভুক্ত হয় নাই তার মানে এটা তো আমরা লিখি নাই, তার মানে এটা অলিখিত বিক্রয়। সো এটার সঙ্গে আমাদের অলিখিত বিক্রয়টা যোগ দিলেই আমাদের নিট বিক্রয় বের হয়ে যাবে। তাহলে অলিখিত বিক্রয় হচ্ছে 2300। ওকে, তাহলে বিক্রয় পাইলাম কত? 51750। ওইটার সঙ্গে অলিখিত বিক্রয় সমন্বয়ের যেটা, সেটা আমরা যোগ দিলাম 2300। এখানে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা এরকম কোনো আইটেমই রেওয়া মিলের ভিতরে নাই, সো যোগ বিয়োগ ওইগুলো দেওয়া লাগবে না, জাস্ট এটা যোগ করলেই নিট বিক্রয় বের হয়ে যাবে। এবং এইটার উপরে দেখো এখানেও কিন্তু বলছে ভ্যাট সহ, তাহলে এটার উপর কি সরাসরি আমরা এই 15% ধরতে পারবো, নাকি এটার গুণ 15 ভাগ 115 করতে হবে? যেহেতু এখানে সহ কথাটা বলছে সেহেতু এটাকে আমাদের গুণ 15 ভাগ 115 দিতে হবে। তাহলে দিলাম গুণ 15 ভাগ 115। একটু যোগ বিয়োগ করতে হবে, এইটা যোগ করে তারপরে আমাদের গুণ 15 ভাগ 115 করতে হবে, কারণ এইটুকুর কাজ করলে আমাদের নিট বিক্রয় বের হবে। 51750 যোগ 2300 সমান সমান গুণ 15 ভাগ 115 করলে বেরিয়েছে 7050। 7050। আর এই কাজগুলো তোমরা চাইলে নিচে করতেও পারো, না করলেও হবে, তোমরা ডিরেক্ট এখানে করবা। সো এখানে এবার লিখবো বিক্রয় ভ্যাট। স্যার তারিখের ঘর ফাঁকা থাকবে? এখানে তারিখের ঘর তুমি চাইলে যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখটা, যেমন এখানে জুন 30 দিয়ে দিতে পারো, আবার ফাঁকা রাখলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে, এখানে কিছু না লিখলেও চলবে। সো বিক্রয় যেহেতু ক্রেডিট থাকে সেহেতু বিক্রয় যে ভ্যাটটা এটাও অবশ্যই ক্রেডিট দিকে থাকবে। তাহলে ক্রয় ভ্যাট থাকে ডেবিট দিকে আর বিক্রয় ভ্যাট থাকে ক্রেডিট দিকে। তাহলে 7050 টাকা ডেবিটে আসবে না ক্রেডিটে আসবে? বিক্রয় ভ্যাট ক্রেডিট দিকে আসবে, এই যে আমরা লিখে দিচ্ছি ক্রেডিট দিকে 7050। এবার যদি একটু খেয়াল করো, দেখো কিন্তু একটা মজার বিষয় আছে। তো দেখো জেরে আছে হচ্ছে ডেবিটে 4497, আর আমাদের নতুন যেটা বিক্রয় ভ্যাট আসছে এটা আসছে ক্রেডিটে। আমরা সবাই কি জানি, ডেবিট আর ক্রেডিট জাত বেজাত কি হয়, বিয়োগ হয়। তার মানে ডেবিটের যে 4797 আছে ওইটার থেকে এই যে ক্রেডিটের যে 7050 এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে চলো এটার থেকে এটা বিয়োগ দিই, বিয়োগ দিলে মাইনাস ফিগারে আসবে, কারণ ছোটটা থেকে বড়টা বিয়োগ দিলে তো উত্তর মাইনাস ফিগারেই চলে আসে। তাহলে 4497 মাইনাস 7050। ওকে, তাহলে বের হইল মাইনাস 2553, মাইনাস 2553। ওকে, তাহলে যেহেতু মাইনাস ফিগারে আসছে সেহেতু এই টাকাটা কিন্তু আমরা ডেবিট পাশে লিখতে পারবো না। ইউজুয়ালি আমরা সবগুলো যোগ বিয়োগ করে ডেবিট পাশে লিখি, কিন্তু যেহেতু উত্তরটা মাইনাস ফিগারে আসছে, কত আসছে দেখলাম 2500, কত 2553, সেহেতু যেহেতু মাইনাস ফিগার আসছে সেহেতু এই টাকাটা ক্রেডিট সাইডে লিখতে হবে 2553। ওকে, আচ্ছা, এটার ভিতর আর কোনো আইটেমই আসে না। সো এই 2553 এইটাই হচ্ছে গেল আমাদের ভ্যাট চলতি হিসাবের উদ্দীপ্ত বা জের। আমাদের লাস্ট শুট কোর্সের যদি আমরা আমাদের লেকচার শিটের উত্তরটা যদি দেখি, যে আমাদের প্রতিটা প্রশ্নের শেষে কিন্তু উত্তর দেওয়া থাকে যে 5553, ঠিক আছে, এই যে 2553, কি বলি উল্টাপাল্টা, 2553, এই যে 2553, তার মানে উত্তর মিলে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা আমাদের খ দাগের দিকে যাব। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তারপর কোনো অসুবিধা হলে কমেন্টে লিখো ইনশাল্লাহ। মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো মোট লাভ বা ক্ষতি মানে কি, বিশদায় বিবরণীর প্রথম অংশ। তো চলো এটা আমি একটু ক্লিন করে ছকটা এঁকে ফেলি। For me, darling, just dive right in, follow my lead. তো বিশদায় বিবরণীর যেহেতু মোট লাভটা নির্ণয় করতে বলছে, আমরা জানি কিন্তু এই মোট লাভ বাদে আরও কিন্তু দুইটা লাভ নির্ণয় করতে হয়, একটা হচ্ছে পরিচালন মুনাফা আর একটা হচ্ছে নিট মুনাফা। তো যেহেতু আমাদের এখানে শুধু মোট লাভটা মানে প্রথম অংশটা নির্ণয় করছি, এজন্য তোমরা চাইলে এই বিশদায় বিবরণী লিখে তার পাশে আংশিক কথাটা লিখে দিতে পারো, বা না লিখলেও চলবে, সমস্যা নেই। কিন্তু অবশ্যই পদ্মা ট্রেডার্স মানে প্রতিষ্ঠানের নামটা উপরে অবশ্যই লিখে দিবে, এবং তারপরে লিখবে বিশদায় বিবরণী আংশিক, এবং তার নিচে অবশ্যই সালটা লিখে দিবে। কোন সালটা লিখে দিবে? এই যে মানে রেওয়ামিলুর উপরে যে সালটা থাকবে, 30 জুন 2022 সালের সমাপ্ত বছরের জন্য, বা 2022 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে দিবে। ওকে, লম্বা করে লিখে দিবে। ওকে, আর ছক তো তোমরা সবাই জানো, বিবরণ এবং 3টা টাকার কলাম। ওকে, তো আমরা খ দাগের উত্তর করতেছি।
তো যেহেতু আমরা বিশদায় বিবরণীর মোট লাভটুকু নির্ণয় করব, তো মোট লাভ নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দিতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দিতে হয়। তো চলো প্রথমে আমরা নিট বিক্রয় নির্ণয় করি। তো নিট বিক্রয়ের নিয়মের আমরা সূত্রটা তো সবই জানি। তো প্রথমে আমাদের বিক্রয়টাকে নিতে হবে। তো এই যে আমি একটু ডট ডট দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। তো নিট বিক্রয় যদি আমরা আগে অঙ্কের ভিতর যদি বিক্রয় দেখি, তো বিক্রয় দেওয়া আছে হচ্ছে 51,750 টাকা। এটা আমরা সেকেন্ড কলামে জানি যায় 1,750 টাকা। ওকে, আলহামদুলিল্লাহ নিয়ে ফেললাম। এবার এই বিক্রয় থেকে কিন্তু আমরা বিক্রয় ফেরত বিয়োগ দিই, তো রেওয়া মিলের ভিতর কোনো বিক্রয় ফেরত নেই। এবং বিক্রয় বাট্টাও বিয়োগ দিই, এই রেওয়া মিলের ভিতর কোনো বিক্রয় বাট্টাও নেই। এবং সবার শেষে অলিখিত বিক্রয়টা আমরা যোগ দিই, যেটা কিন্তু সমন্বয়ে আছে। দেখো এখানে বসে বাকিতে পণ্য বিক্রয় 2,300 টাকা হিসাবভুক্ত হয়নি। এই হিসাবভুক্ত হয়নি মানে তো লেখা হয়নি, তার মানে এটা অলিখিত বিক্রয়। সো আমরা অলিখিত বিক্রয়টা যোগ দেব। যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় কত টাকা? অলিখিত বিক্রয় দেওয়া আছে হচ্ছে 2,300 টাকা। তাহলে লিখলাম 2,300 টাকা। আচ্ছা, এবার আমাদের এইটা একটু যোগ করতে হবে। 51,750 যোগ 2,300 যোগ করলে বের হয়েছে 54,050। 54,050, জি। এবং এই যে আমরা যেটা বের করলাম এটা তো নিট ক্রয়। তো এই নিট ক্রয় থেকে আমরা সবার শেষে কিন্তু বিক্রয় ভ্যাটটা বিয়োগ দিয়ে দেই। তো বিক্রয় ভ্যাট এটা আমরা কত আগে নির্ণয় করেছিলাম? এই যে বিক্রয় ভ্যাট আমি এখানে লিখে রাখছি কত, 7,050 টাকা। তো আমরা এখানে বিক্রয় ভ্যাটটা বিয়োগ দিয়ে দেব, মাইনাস বিক্রয় ভ্যাট। এবং এই ভ্যাটের কাজ সবার শেষে করতে হবে। ওকে, কত? 7,050 টাকা। এটা আমরা বিয়োগ দিয়ে দেব। তো এটা থেকে বিয়োগ দিলাম 7,050, 47,000 টাকা আসলো। এই যে 47,000 টাকা, এইটাই হচ্ছে আমাদের প্রকৃত নিট দেনাদার। সরি, নিট দেনাদার বলতেছি কেন, হায় আল্লাহ, নিট বিক্রয়, এক্সট্রিমলি সরি বাবা, নিট বিক্রয়। ওকে, এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়। এবার নিট বিক্রয় তো আমরা পেয়ে গেলাম 47,000 টাকা। এবার এই নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করতে হবে। তো চলো আমরা আগে টাইটেলটা দিয়ে ফেলি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর আমরা সবাই জানি টোটাল 4টা আইটেম আসে। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং প্রত্যক্ষ কিছু খরচ। ওই যে প্রত্যক্ষ খরচ ছিল না, মজুরি, ডক্টর, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, নগর শুল্ক, জ্বালানি ইত্যাদি। তো এইগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর আর একটা হচ্ছে সর্বশেষ সমাপনী মজুত পণ্য। তাহলে টোটাল 4টা আইটেম আসবে: প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ, সমাপনী মজুত পণ্য। তো দেখো শুরুতে প্রারম্ভিক মজুত পণ্য এবং সবার শেষে সমাপনী মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য আমরা সবাই জানি রেওয়া মিলে থাকে। একটু দেখো এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য কত, 1/7/2021 কত টাকা, 10,000 টাকা। তো লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। এবং এই প্রারম্ভিক মজুত পণ্যের টাকা সবসময় সেকেন্ড কলামে লিখতে হবে, কেমন? আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্যের কাজ হয়ে গেছে। এবার আমাদের নিট ক্রয় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে নিব ক্রয়। তাহলে ক্রয় রেওয়া মিলের ভিতর দেওয়া রয়েছে কত, 34,475 টাকা। এটা ফার্স্ট কলামে আসে। ক্রয়ের কাজ সবসময় ফার্স্ট কলামে করতে হয়, 475। তো ক্রয়ের থেকে আমাদের ক্রয় ফেরত, ক্রয় বার্তা, হ্যাঁ এগুলা কোনো কিছুই নাই। যদি থাকতো বিয়োগ দিতাম। অলিখিত ক্রয় যেটা সমন্বয়ে নাই, সমন্বয়ে আছে অলিখিত বিক্রয়, অলিখিত ক্রয় তো আর নাই। ঠিক আছে, যে আমরা এটার সঙ্গে যোগ করব। বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয়ে, ওটাও নাই। তারপর হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাও নাই। থাকলে ওগুলো আমরা বিয়োগ দিয়ে দিতাম। যেহেতু নাই সেহেতু ওটার মানে এই যেটা ক্রয় এটাই আপাতত নিট ক্রয়। এবং নিট ক্রয় থেকে অবশ্যই ক্রয় ভ্যাট কি করে দিতে হয়, সবার শেষে বিয়োগ করে দিতে হয়, সবার শেষে। এখন এখানে তো যেটা আছে এটাই সবার শেষে। সো এইটা থেকেই আমাদের ক্রয় ভ্যাট যে 4,497 আমরা কত আগে নির্ণয় করছিলাম, এইটা আমরা এবার বিয়োগ দিয়ে দিব। তাহলে বিয়োগ ক্রয় ভ্যাট। ওকে, তাহলে আমরা এটার থেকে একটু বিয়োগ করে দিই। 34,475
মাইনাস 4,497। ওকে, 29,978। 29,978। ওকে, 29,978, জি। এটার নাম হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে দুইটা আইটেমের কাজ হয়ে গেল, প্রারম্ভিক মজুত পণ্যের কাজ হইলো, নিট ক্রয়ের কাজও হয়ে গেল। এবার আমাদের প্রত্যক্ষ খরচ ছিল ওই যে 7টা প্রত্যক্ষ খরচ, এই 7টার থেকেই তুমি সবসময় পাবে মজুরি, ডকচার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগর শুল্ক ইত্যাদি। তো আমরা অঙ্কের ভিতরে যদি একটু খুঁজি তো দেখাই যে প্রথমেই দেওয়া আছে মজুরি কত, 4,000। তো আমরা লিখলাম মজুরি 4,000 টাকা। কোনো বকেয়া অগ্রিম নেই, সেই তো আমরা ফার্স্ট কলামে কোনো কাজও করবো না এখানে, ঠিক আছে। আচ্ছা, মজুরি এবার আমরা একটু প্রথম থেকে খুঁজি। এখানে আর কোনো প্রত্যক্ষ খরচ নেই, সো আমাদের এবার এগুলোই যোগ দিতে হবে। জি, এখানে আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগর শুল্ক কিছুই নেই, সো আমরা এগুলো এবার যোগ দিব। তাহলে 10,000 প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় হচ্ছে 29,978 যোগ, আর মজুরি প্রত্যক্ষ খরচ আছে 4,000, যোগ করলে বেরোছে 43,978। তো দেখো এই তিনটা আইটেমের কাজ যোগ করে টাকা কিন্তু সেকেন্ড কলামে লিখবা, ফট করে থার্ড কলামে কিন্তু নিও না, খবরদার। 43,978, কেমন? আচ্ছা, এটার থেকে সর্বশেষ দেখো, শুরু করছো প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে, আর শেষ করছো কি দিয়ে, সমাপনী মজুত পণ্য দিয়ে। সমাপনী মজুত পণ্য অলওয়েজ সমন্বয়ে দেওয়া থাকে, তো দেওয়াই আছে প্রথম 1 নাম্বার সমন্বয় কি বসে, সমাপনী মজুত পণ্য 14,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তো লিখবো সমাপনী এই যে টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখছি ওইটার থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা অলওয়েজ বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ বের হয়ে যাবে, 14,000 বিয়োগ করলেই 29,978। এই যে 29,978 বের হয়েছে, এইটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। সো এবার আমরা কি করব, এই যে আমাদের নিট বিক্রয় ছিল, নিট বিক্রয় ছিল কত, 47,000 টাকা। এই নিট বিক্রয় থেকে আমরা আমাদের এই যেটা বের হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা বিয়োগ করে দেব, কারণ এই যে দেখো এখানে কিন্তু আমরা বাদ লিখে রাখছিলাম। সো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দিলে আমরা পেয়ে যাব কি, আমাদের মোট লাভ বা ক্ষতি। যদি প্লাস ফিগার আসে উত্তরটা তাহলে মোট লাভ, আর মাইনাস ফিগার আসলে মোট ক্ষতি, মানে গ্রস লস বা গ্রস প্রফিট। তো আসো আমরা বিয়োগ করে দিই, 47,000 বিয়োগ 29,978 বিয়োগ করলে হয় 17,022 টাকা। 17,022। সো উত্তরটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, 17,022 টাকা আমাদের উত্তর মিলে গেছে। সো এটাই আমাদের হচ্ছে কি লাভ বলো, মোট মুনাফা বা মোট লাভ, একই কথা। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা লাভ বলতে তো আসলে মুনাফাই বুঝি, লাভ বলতে তো আর আমরা ভালোবাসা বুঝি না, আমরা লাভ বলতে শুধু মুনাফাই বুঝি, এটা তো তোমরা জানোই, তোমাদের তো আর এটা নতুন করে বলার কিছু নাই। সো আমাদের মোট লাভ, আমাদের মোট ভালোবাসা কত, 17,022 টাকা। আই হোপ তোমরা খদাকটা খুব ভালো মতন বুঝতে পারছো। এই যে এটা ছিল নিট বিক্রয় এইটুকু, আর এইটুকু ছিল হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সো এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দিয়ে আমাদের বের হয়েছে 17,022 টাকা। এটাই হচ্ছে আমাদের মোট লাভ বা মোট মুনাফা বা গ্রস প্রফিট। ওকে, তো চলো এবার আমরা আমাদের গ দাগে চলে যাই। আর তোমাদের অনেকের প্রশ্ন থাকে, স্যার এত সহজ কোশ্চেন কি আসে? বাবা দেখো, এই প্রশ্নগুলিকে আমি বানাইছি, যশোর বোর্ড 2023 সালে আসছে, তোমরা 24 সালে পরীক্ষা দেবে, এরকম একটা প্রশ্নই আসবে, এই কমন জিনিসগুলোই আসবে। অহেতুক এত কঠিন করার তো কোনো কিছু নাই। কলেজের পরীক্ষার কোশ্চেন, বিভিন্ন ক্যাডেট কলেজের কোশ্চেন বাদ দাও আপাতত, আজ বাদে কাল পরীক্ষা, এখন তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো। এই যে আমি যেগুলো করাচ্ছি এগুলোই করো, হয়ে যাবে ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমি যে 3টা ক্লাস করাইলাম এই 3টাই তুমি বাসায় খাতায় নোট করো, খাতায় বসে বসে করো, দেখো পারো কিনা, হয়ে যাবে ইনশাল্লাহ। এই 3টাই করো না, নিয়মটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি যেটা বলছি নিয়মটা বোঝার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, কেমন? আর এগুলোর ফরম্যাট তো আমার অলরেডি আপলোড করা আছে। তো চলো আমরা এবার আমাদের গ দাগে চলে যাই, নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করি। প্রশ্নের গ দাগে বলেছে মোট লাভ 30,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তো নিট মুনাফা বা ক্ষতি, যেহেতু এটা বিশদায় বিবরণীরই অংশ, সো এটা বিশদায় বিবরণীই করতে বলছে। তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম, বিশদায় বিবরণী, তারপরে এত সালে এত তারিখ, তারিখ তারিখ লিখবো, বিবরণ এবং 3টা টাকার কলাম। বিশদায় বিবরণীর ছক তো তোমরা পারোই, একটু আগেও আমরা আঁকিয়েছিলাম। তো যেহেতু আমাদের মোট মুনাফাটা আমরা খদাগে নির্ণয় করেছি, তো ওই মোট মুনাফাটা কিন্তু এখানে আর নেওয়া যাবে নয় আকারে না।
কেন না? কারণ আমাদের প্রশ্নে মোট মুনাফা কিন্তু 30,000 টাকা দিয়ে দিছে, সো আমরা ওইটাই সরাসরি নিয়ে নিব। তাহলে আমরা প্রথমে লিখলাম মোট লাভ আর মুনাফা একই কথা রে বাবা, ঠিক আছে। যেহেতু এটা প্রশ্নে দিয়ে দিয়েছে, আমরা চাইলে একটু পাশে লিখে দিতে পারি প্রশ্নে প্রদত্ত, কেমন? যেহেতু এটা প্রশ্নেই দিয়ে দিয়েছে কত টাকা, 30,000 টাকা, সো এটা একদম ডাইরেক্ট থার্ড কলামে চলে যাবে। কারণ মোট মুনাফা সবসময় 30,000 মানে থার্ড কলামেই বসে, মোট মুনাফা সবসময় কি এই তৃতীয় কলামেই বসে। তো প্রশ্নে যদি আমাদের মোট মুনাফায় 30,000 না দিয়ে দিত, তাহলে আমাদের খদাকে যেটা আমরা নির্ণয় করছি ওইটার উদ্ধৃত ধরেই আমরা বাকি অংশটুকু করতাম। তো আমরা জানি মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলোকে বাদ দিতে হয়, এরপরে আমরা পাই পরিচালন মুনাফা, এবং তারপরে আমরা অপরিচালন আয়গুলোকে যোগ করি ওই মানে পরিচালন মুনাফার সঙ্গে, এবং অপরিচালন ব্যয়গুলোকে আমরা বিয়োগ করি। তারপরে আমরা সবার শেষে যে পাই হচ্ছে নিট মুনাফা। তো প্রথমে আমাদের এটা থেকে পরিচালন ব্যয়গুলোকে বাদ দিতে হবে। তো এইটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট কাজ। পরিচালন ব্যয় কোনগুলো? পরিচালন ব্যয় মানে হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, মানে একটা ব্যবসা পরিচালনা করতে বা অপারেটিং করতে যে খরচগুলো হয় সেগুলোকে আমরা পরিচালন ব্যয় বলি, ঠিক আছে। তো আমরা অঙ্কের ভিতরে যদি একটু খুঁজি, তো প্রথমে আছে বেতন, এবং তোমরা একটু মনে রেখো যে এই পরিচালন ব্যয়ের ভিতরে বেতনটাকে একটু আগে নেবার চেষ্টা করবে যদি থাকে অঙ্কে। তো দেখো দেওয়া আছে বেতন 6,000 টাকা। তো আমি প্রথমে লিখলাম বেতন 6,000 টাকা, এটা আমরা সেকেন্ড কলামে লিখে দিব। স্যার কেন সেকেন্ড কলামে? কেননা এই বেতনের সঙ্গে কিন্তু সমন্বয়ে কোনো বকেয়া বা অগ্রিম কোনো কিছুই নিচে বলেনি। যদি বকেয়া থাকতো তাহলে আমরা যোগ দিতাম, যদি অগ্রিম থাকতো সেটা আমরা বিয়োগ দিতাম, সেটা আমরা ফার্স্ট কলামে যোগ বিয়োগের কাজ করে মূল টাকাটা আমরা সেকেন্ড কলামে নিতাম। এখন যেহেতু বেতনের সঙ্গে কোনো বকেয়া অগ্রিম নেই, এই জন্য বেতনের টাকাটা আমরা সরাসরি সেকেন্ড কলামে লিখে দিলাম, কেমন? আচ্ছা, বেতনের পরে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলো হচ্ছে চলতি সম্পদ, চলতি দায় আসবে না। বিজ্ঞাপন, অবশ্যই বিজ্ঞাপন একটা কি বলো, পরিচালন ব্যয়। তাহলে আমরা বিজ্ঞাপন নিতে পারি। আচ্ছা, বিজ্ঞাপন কত টাকা? বিজ্ঞাপন দেওয়া আছে 1,000 টাকা, তাহলে আমরা ফার্স্ট কলামে লিখলাম 1,000 টাকা। এখন দেখো এই বিজ্ঞাপন সংক্রান্ত নিচে কিন্তু একটু সমন্বয়ে বলা আছে। কয় নম্বর সমন্বয়? 4 নম্বর সমন্বয়। কি বলছে? বিজ্ঞাপন খরচের 2-এর 1 অংশ, আগে নিচেরটা 2-এর 1 অংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে বসে। খেয়াল করে এখানে কিন্তু বিলম্বিত করতে বসে। আমরা সবাই জানি বিজ্ঞাপন থেকে বিলম্বিত অংশটুকু কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। তাহলে আমরা লিখলাম বাদ বিলম্বিত। তো বিলম্বিত কত? 2-এর 1 অংশ। তাহলে আমার বিজ্ঞাপন কত? 1,000 টাকা। তো এই 1,000 টাকার 2-এর 1 অংশ, তাহলে ভাগ 2 গুণ 1। তাহলে 1,000-এর ভাগ 2 দিয়ে ভাগ করলে এবং 1 দিয়ে গুণ দিলে হয় অর্ধেক, মানে 500 টাকা হয়। তাহলে আমরা এই সোজা লিখে দেবো কত টাকা? 500 টাকা। এবং এই বিলম্বিত যেহেতু আমরা বাদ দেই, সেহেতু এটা আমরা ব্র্যাকেটে আটকাই দিব। তো 1,000 থেকে 500 বিয়োগ করলে হয় 500। এই 500 হচ্ছে আমাদের বাকি অংশটুকু, মানে খরচ অংশটুকু। আর বিলম্বিত যেটা ছিল সম্পদ, ওটা তো আমরা বিয়োগ দিয়েই দেখাইছি। সো বিজ্ঞাপনের আমরা বিলম্বিত করলাম অর্ধেক, সে বাকি খরচটুকু আমরা এখানে আউটার কলামে দেখাই দিলাম। ওকে, এইভাবে তোমরা বিজ্ঞাপন খরচটাকে নিবা। এরপরে আছে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, অনাদায়ী পাওনার কাজটা একটু পরে করি। বিমা খরচ, বিমা খরচ আছে হচ্ছে 525 টাকা। তো আমরা বিমা খরচটাকে সরাসরি নিয়ে ফেলি, বিমা খরচ, ঠিক আছে। অনাদায়ী পাওনাটা কেন করতে? এটা তো ঝামেলার এন্ট্রি, তো এটা লাস্টের দিকে করাই ভালো, ঠিক আছে। তো বিমা খরচ তো অবশ্যই পরিচালন ব্যয়, অবশ্যই তোমরা জানো। তাহলে বিমা খরচ কত? 525 টাকা। সমন্বয়ে বিমা সংক্রান্ত কোনো বকেয়া অগ্রিম কোনো কিছু নাই, সো এটা সরাসরি সেকেন্ড কলামে চলে যাবে। 525 টাকা, জি, এই যে 525 টাকা। আচ্ছা, আই হোপ তোমরা এই 3টা পরিচালন ব্যয় বুঝছো। এবার আমরা বাকি পরিচালন ব্যয়গুলোর দিকে একটু খেয়াল করব। তো অঙ্কের ভিতরে যদি আমরা একটু খেয়াল করি, তো দেখো এখানে মানে প্রথম যে সমন্বয়টা, 3 নম্বর যে সমন্বয়টা বলছে, সেটা হলো প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তো এই জিনিসটা বোঝার আগে আবার এবার এছাড়াও রেওয়াবিলির ভিতর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। এই দুইটা জিনিস বোঝার আগে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই জিনিসটা একদম মুখস্থ থাকা চাই। কারণ আমরা জানি অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের জন্য একটা খরচ। অনাদায়ী পাওনাও যা, অনাদায়ী দেনাও তাই, কুরিনও একই কথা, ইংরেজিতে বলা হয় ব্যাড ডেপ্ট। তো এই যে খরচটা বা এই যে ক্ষতিটা, এটা দেখাতে গেলে তোমাকে 4টা আইটেমের কাজ করতে হবে। এই যে আমি এখানে যে 4টা আইটেম লিখছি, এক ভালো মতন খেয়াল করো ওইটার দিকে। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এর মধ্যে প্রথম যে অনাদায়ী পাওনাটা এবং শেষের যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটা থাকবে রেওয়া মিলে। এই যে প্রথমটা আর শেষেরটা কোথায় থাকবে বলো? রেওয়া মিলে। এবং মাঝখানের যে দুইটা, যেমন দেখো এখানে মাঝখানে দুইটাই কিন্তু নতুন, এটাও নতুন
এটাও নতুন। আর নতুন মানেই আমরা জানি নতুন যত জিনিস সব থেকে সমন্বয়। তার মানে নতুন অনাদায়ী পাওনা মানে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটাই থাকবে কোথায় বলো? সমন্বয়। তো এখন আমরা যদি অঙ্কের ভিতরে প্রথম থেকে দেখার চেষ্টা করি, অনাদায়ী পাওনা যেটা কোথায় থাকবে বলো? প্রথমটা কোথায় থাকে? রেওয়া মিলে। তো আমরা রেওয়া মিলের ভিতরে কিন্তু দেখো কোনো অনাদায়ী পাওনা নেই, একটা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তার মানে প্রথমটা কিন্তু আমাদের অঙ্কে মোটামুটি নাই। এবার 2 নাম্বারটা আসো, নতুন অনাদায়ী পাওনা। ভালো মতন খেয়াল করো, নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকবে? নতুন মানেই কি? নতুন মানেই কি? সমন্বয় থাকবে। তো সমন্বয়ে খেয়াল করো, দেখো এখানে কি নতুন অনাদায়ী পাওনা আছে? বসে দেনাদার এত টাকা আদায় যোগ্য না, এরকম কোনো কথা বলা আছে? নাই। তার মানে এই অঙ্কের ভিতরে কিন্তু নতুন অনাদায়ী পাওনাও নাই। তাহলে তারপরের আইটেম 3 নাম্বার আইটেমটা দেখো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি আবার পড়ছি, দেখো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী, নতুন মানে কি? সমন্বয় থাকবে। তো সমন্বয়ে দেখো সঞ্চিতির কথা কিন্তু বলা আছে। তার মানে প্রথম দুইটা নাই, 3 নাম্বার আইটেমটা আছে। কি বলছে দেখো? 3 নাম্বার সমন্বয়ে বলছে, দেখো প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা, দেখো এখানে বলে দিয়েছে সঞ্চিতি রাখতে হবে। ঠিক আছে? এবং তোমরা কিন্তু সবাই জানো প্রিয় বন্ধুরা, এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে 3 নাম্বার আইটেমটা, এইটা সবসময় নিট প্রাপ্য হিসাবের উপর ধার্য করতে হয়। আর নিট প্রাপ্য হিসাব ধার্য মানে নির্ণয় করার নিয়ম কি? রেওয়া মিলের ভিতরে যে প্রাপ্য হিসাব আছে, ওই প্রাপ্য হিসাবের সঙ্গে তোমার ধারে বিক্রয় যোগ দিতে হবে। কি বিক্রয়? ধারে বিক্রয়, যেটা সমন্বয়ে থাকে, এটা যোগ করতে হবে। ঠিক আছে? এবং ওইটার সঙ্গে নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করতে হবে। এই 3 নাম্বার আইটেমটা একটু মাথায় রাখো। ঠিক আছে? এই 3 নাম্বার আইটেমটা একটু মাথায় রাখো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই আইটেমটা সমন্বয়ে থাকবে। এবং এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা সাধারণত পার্সেন্টেজে দেওয়া থাকে। যেমন দেখো এখানে 5% ধরতে বলছে। এই পার্সেন্টেজটা, এই 3 নাম্বার আইটেমটা অলওয়েজ নিট প্রাপ্য হিসাবের উপর ধার্য করতে হবে। তার মানে এই যে এখানে বলছে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো। তার মানে প্রাপ্য হিসাব দেওয়া আছে কত? আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো প্রাপ্য হিসাব দেওয়া আছে হচ্ছে 14,000 টাকা। তার মানে কি আমরা সরাসরি 14,000 উপরে কি এই 5% ধরবো? এই 14,000 উপরে কি এই 5% আমরা ধরে ফেলবো? না, এই 14,000 উপরে 5% কিন্তু ধরা যাবে না। এখানে নিট প্রাপ্য হিসাবে যে আমি লিখে দিছি, এই 3 নাম্বারটা অলওয়েজ নিট প্রাপ্য হিসাবের উপর ধার্য করতে হবে। এটা একদম মুখস্থ থাকবে। এই 3 নাম্বার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সমন্বয়ের যে সঞ্চিতিটা, এটা অলওয়েজ নিট প্রাপ্য হিসাবের উপর ধার্য করতে হবে। নিট প্রাপ্য হিসাব মানে কি? তাহলে প্রাপ্য হিসাব দেওয়া আছে কত টাকা? 14,000 টাকা। তাহলে আমরা এই যে ধরো এই প্রাপ্য হিসাব ধরলাম 14,000 টাকা। এরপরে যোগ ধারে বিক্রয়। ধারে বিক্রয় কত টাকা ছিল? ধারে বিক্রয় তো সমন্বয়ে দেওয়া ছিল এই যে 2,300 টাকা। তাহলে এটা যোগ দিতে হবে। তাহলে 14,000 এর সঙ্গে এই 2,300 যোগ দিতে হবে। হ্যাঁ, তাহলে এটার নাম তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা সেটা একটু লিখে ফেলি, নতুন, একটু সংক্ষেপে লিখে, অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কার উপর ধরতে হবে বলো? নিট দেনাদারের উপরে। তাহলে দেনাদার দেওয়া আছে কত টাকা? 14,000। দেনাদার বা প্রাপ্য হিসাব দেওয়া আছে কত? 14,000। ওইটার সঙ্গে ধারে বিক্রয়, যে খেয়াল করো ধারে বিক্রয়টা কি করতে হবে? যোগ দিতে হবে। তাহলে ধারে বিক্রয় আছে 2,300। ওকে, 2,300, এবং এটা থেকে নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করতে হবে। এখন এই নতুন অনাদায়ী পাওনা কোনটা? এই যে এইটা হচ্ছে হলো এই নতুন অনাদায়ী পাওনা। তো এই নতুন অনাদায়ী পাওনা তো এই অঙ্কে নাই। তার মানে নতুন অনাদায়ী পাওনা কি? 0। তার মানে এই 14,000 এর সঙ্গে 2,300 যোগ দিলে হয় 16,300। এই 16,300 উপরে কত পার্সেন্ট ধরতে হবে? এই 5% ধরলে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের হবে, ইন্টু 5%। আসো, আই হোপ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? 14,000 প্লাস 2,300 সমান সমান 16,300, এটার 5% করতে হবে। তাহলে আছে 815 টাকা। ঠিক আছে? ওকে, ফার্স্ট কলামে লিখলাম 815 টাকা। ওকে, তো এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে 3 নাম্বারটা, এটার থেকে 4 নাম্বার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই লাস্টেরটা কোথায় থাকে? রেওয়া মিলে থাকে। এই প্রথমটা রেওয়া মিলে থাকে আর লাস্টেরটা রেওয়া মিলে থাকে। তাহলে এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কি রেওয়া মিলে ডাইরেক্ট পুরাতন লেখা থাকবে? না, রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, এইটাই হচ্ছে হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি বলছি বলো? রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, কারণ রেওয়া মিলে যা থাকে সবই পুরাতন আর সমন্বয়ে যা থাকে সবই নতুন। তার মানে এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। তো রেওয়া মিলের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওইটাই হচ্ছে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে ওইটা আমরা অবশ্যই লাস্টেরটা বিয়োগ করে দিই। সব যোগ, পুরাতনটা শেষে শুধু কি বিয়োগ। তাহলে এটা থেকে আমরা বিয়োগ দিয়ে দিব।
পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত। একটু সংক্ষেপে লিখলাম। কত টাকা? 2500 টাকা। মাইনাস ফিগারে আসবে, ঠিক আছে, যেহেতু ছোটটার থেকে বড়টা বিয়োগ দিচ্ছি। 815 বিয়োগ 2500 করলে বের হইছে 1685, ঠিক আছে, মাইনাস ফিগারে আসছে যদিও বা 1685। এটা আমরা মাইনাস ফিগারেই রাখবো, যেহেতু ছোটটা থেকে বড়টা বিয়োগ দিছি, উত্তরটা মাইনাস ফিগারে আসবে। ওকে ওকে, কোনো ব্যাপার না, মাইনাস ফিগারে আসলে মাইনাসে রেখে দিব, প্লাস ফিগার আসলে প্লাসে রেখে দিতাম, ওটা কোনো বিষয় না। আচ্ছা, তো আমরা বেতন বিজ্ঞাপনের কাজ করছি, আচ্ছা, নগদ পাওনার কাজ করছি, এবং আমরা রেওয়া মিলের ভিতরে দেখতেছি এই যে আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে এই যে ইজারা সম্পত্তি, এই যে 10 বছর। তার মানে আমরা অঙ্কটা করতেছি কয় বছরে? 1 বছরের। তাহলে ওই 1 বছরের ইজারা সম্পত্তির অবলোপনটুকু দেখাই দিতে হবে। কিন্তু তোমরা সবাই জানো কিন্তু সকল প্রকার অবচয়, অবলোপন, অবক্ষয় এগুলো হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে এই ইজারা সম্পত্তি, যে সম্পত্তিটা তুমি 10 বছরের জন্য ভাড়া করছো 30,000 টাকা দিয়ে, 1 বছর শেষে কি ওই 30,000 টাকাই থাকবে, নাকি ওর থেকে 1,000 টাকা মাইনাস হয়ে যাবে? সরি, মানে ওর থেকে 1 বছরেরটা মাইনাস হয়ে যাবে। কারণ তুমি তো অঙ্কটা 1 বছর শেষে করো, আর্থিক বিবরণী কি 1 বছর শেষে করো না? তাহলে এই 30,000 টাকা 10 বছরের জন্য দিছো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো ওই যেটা খরচ হয়ে গেল ওটা হলো ইজারা সম্পত্তির অবলোপন। সকল প্রকার অবলোপন, অবচয় পরিচালন ব্যয়ের ভিতরে আসবে। তো ইজারা সম্পত্তি কত হাজার টাকা তোমার? টোটাল 30,000 টাকা। ওকে, ভালো কথা। এবং এই 30,000 টাকা তুমি দিয়েছিলে কত বছরের জন্য? 10 বছরের জন্য। তাহলে 3 10 30, 3,000 টাকা। 1 বছরের জন্য 3,000 টাকা। তো ওই এক বছরের জন্য 3,000 টাকা আমার খরচ হয়ে গেল, কারণ এখানে তো আমরা পরিচালন ব্যয় লিখছি। তাহলে খরচ অংশটুকু, কারণ তুমি যদি 10 বছরের জন্য কোনো একটা ইজারা করো, কোনো কিছু ভাড়া করো, তো 1 বছর শেষেও কি তোমার মানে 30,000 টাকা দিয়ে যদি 10 বছরের জন্য কোনো কিছু ভাড়া করো, তো 1 বছর শেষেও কি তোমার 30,000 থাকবে, নাকি ওই 1 বছরের 3,000 টাকা মাইনাস হয়ে যাবে? 1 বছরের 3,000 টাকা মাইনাস হবে, কারণ তোমার তো 1 বছর এটা হয়ে গেছে। তুমি 10 বছরের জন্য নিছো, 1 বছর শেষে অঙ্ক করতেছো, তার মানে 1 বছরেরটা মাইনাস করে দিতে হবে। তাহলে যেটা আমাদের মাইনাস করে দিতে হবে সেটাই খরচ। সেই খরচ অংশটুকু আমরা দেখাবো। ওকে, তার মানে এই অঙ্কে কিন্তু আমাদের মোটামুটি আর কোনো পরিচালন ব্যয় নেই। সো আমরা এগুলো এবার একটু যোগ বিয়োগ করতে পারি। এই প্রতিটা আইটেম যোগ দিয়ে যেটা শুধু বিয়োগ সেটা বিয়োগ দিয়ে দেব। তো প্রথম থেকে লিখলাম 6,000 প্লাস 500 প্লাস 525 প্লাস 3,000 সমান সমান, এটা থেকে বিয়োগ করব 1685, 8,340। তাহলে পরিচালন ব্যয় পাইলাম 8,340। তাহলে আমাদের মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বিয়োগ দিতে হবে। এটা ছিল মোট মুনাফা, প্রশ্নে প্রদত্ত 30,000 টাকা, ওইটার থেকে আমাদের পরিচালন ব্যয়টা বিয়োগ করব। তাহলে বেরোছে 21,660। 21,660, এইটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফার সঙ্গে আমাদের অপরিচালন আয়গুলোকে যোগ করতে হবে, যেটাকে আমরা অন্যান্য আয়ও বলি, ঠিক আছে, নন অপারেটিং রেভিনিউ। আরেকটা হচ্ছে আমাদের অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ও বলি, এগুলো আমাদের বিয়োগ দিতে হবে। তো এখানে আমরা কোনো অপরিচালন আয় দেখতেছি না, বাট একটা অপরিচালন ব্যয় আছে, দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে এই যে 5% ঋণের যে কাজটা, তো এটা আমরা বিয়োগ দিয়ে দিব। বাদ, তোমরা অন্যান্য ব্যয় লিখলেও হবে বা অপরিচালন ব্যয় লিখলে হবে, একটা লিখলেই হয়েছে, অপরিচালন ঋণের সুদ, এই যে 5%, এটাও একটা সমন্বয়, ঠিক আছে। তো 20,000 টাকার 5% করতে হবে, তাহলে 20,000 টাকার আমরা 5% করি, তো 20,000, এই পাশে গুণ না দিয়ে, এই যে আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে এগুলো না করলেও হয়, ঠিক আছে, তোমরা ডিরেক্ট করে দিবা, ঠিক আছে। আর আমি তো তোমাদের সুবিধার্থে একটু করে দিচ্ছি। তাহলে 20,000-এ 5% করলে হয় হচ্ছে 10% করলে 2,000, 2,000 অর্ধেক করলে 1,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে, সরি, ঋণের সুদ হচ্ছে 1,000 টাকা। এটা আমরা বিয়োগ দিয়ে দেবো। আচ্ছা, এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার এখানে তো একটা তারিখ দেওয়া আছে 1/7/2021, তো এই তারিখটার মানে কি গুণ 6 ভাগ 12 করতে হবে? কারণ এটা তো আপনার হচ্ছে হলো কি মাস? জুলাই মাসে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, হ্যাঁ জুলাইয়ের 1 তারিখ। তার মানে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো 6 মাস হয়, তাহলে তো গুণ 6 ভাগ 12 করতে হবে। জি না বাবা, দেখো এই অঙ্কটা কত সালের? 2022 সালে শেষ হয়েছে, 2022 সালের 30 জুন। তার মানে এই অঙ্কটা শুরু হয়েছিল, মানে এই হিসাবকালটা শুরু হয়েছিল
21 সালের বছরের মাঝামাঝি জুলাই মাসে, 2021 সালের জুলাই মাসে শুরু হয়েছিল। তাহলে 2021 সালের জুলাই মাস থেকে 2022 সালের জুনের 30 পর্যন্ত 1 বছর, মানে 12 মাস, একটা হিসাব বছর। তাহলে এইটা কিন্তু তোমার সেই মানে একদম মানে বছরের শুরুতেই নিছিলা, ঠিক আছে, মানে 1 জুলাই 2021-এ নিছিলা, ঠিক আছে। তাহলে 1 জুলাই 2021 থেকে পরের 12 মাস পর্যন্ত কি হয়, সেই 22 সালের 30 জুনই তো হয়। তার মানে এইখান থেকে এই পর্যন্ত 1 বছরই হয়েছে। আর তোমরা সবাই জানো এই 20,000-এ 5% যে কোনো পার্সেন্টেজ করলে 1 বছরের টাকাই বের হয়। তাহলে এই যে 20,000-এ 5% করে 1,000 টাকা বের হয়েছে, এটা 1 বছরের ঋণের সুদ। ওকে, এবং 1 বছরই তো আমরা এই ঋণটা নিছি, ঠিক আছে। সুতরাং আমাদের 1 বছরের সুদটাই দিতে হবে। এখানে কিন্তু আবার তুমি গুণ 6 ভাগ 12 করলে বাবা ভুল হয়ে যাবে, এটা কিন্তু গুণ 6 ভাগ 12 করা যাবে না, কারণ এই ঋণটা তুমি একদম বছরের শুরুতে নিছো। ওকে, এটা কিন্তু ডিসেম্বর মাসের অঙ্ক না, এটা কিন্তু 2021 সালের জুলাই মাসের 1 তারিখে শুরু হয়েছে এবং 2022 সালের জুন মাসের 30 তারিখে শেষ হয়েছে। এই যে 21 সালের বছরের মাঝামাঝি শুরু হয়ে 22 সালের বছরের মাঝামাঝি দিয়ে একটা হিসাব বছর শেষ হয়েছে, 12 মাস। এই বছরের 21 সালের 6 মাস, আবার 22 সালের 6 মাস, টোটাল 1 বছর। হিসাবটা বুঝো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এইটার থেকে এটা বিয়োগ করব। 1000 বিয়োগ করলে হচ্ছিল 20,660, 20,660, এইটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের উত্তর 20,660 এসেছে। জি, আমাদের উত্তর মিলে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের এখন একটু ভাব নিতে হবে, যেহেতু উত্তর মিলে গেছে। আচ্ছা, আই হোপ আমাকে অনেক বেশি সুন্দর লাগছে, ঠিক আছে, তাই না? সুন্দর লাগছে না? আচ্ছা, তো যাই হোক, এভাবে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একটা গাইডলাইন দিলাম। এরপরে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সিরিজটা শুরু করব। ওখানে আমি 3 থেকে 4টা সৃজনশীল করাই দেবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ের উপরে, শুধুমাত্র আমার কলিজার টুকরা 2024 ব্যাচের জন্য। ওকে, একটা কথা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কিছুদিন আগে দেখলাম যে আমাদের যে কমিউনিটি বা আমাদের যে মানে অডিয়েন্স, এদের ভিতরে 75%ই হচ্ছে হলো মেল, মানে ছেলে, আর 25% হচ্ছে মেয়ে, মানে ফিমেল। তো যেহেতু ছেলেদের সংখ্যা বেশি, তো ছেলেদের সম্পর্কে বা ছেলেদের কাছে একটু একটা বিষয় একটু শেয়ার করতে চাই। মানে আমি নিজেও মানে এই জিনিসটা ফিল করি। সেটা কি, যে আমরা প্রত্যেকটা ছেলেই কিন্তু আমাদের লাইফে চাই যে আমাদের লাইফে একটা মানুষ থাকুক, যে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকবে, আমাদের অনেক বেশি যত্ন করবে, আমাদের মানে আনকন্ডিশনাল লাভ বলে যেটাকে, মানে আমাদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় একটা ছায়ার মতন আমাদের সঙ্গে থাকবে। তো এরকম একটা মেয়ে কিন্তু বা এরকম একটা মানুষ কিন্তু আমরা সবসময় আমাদের লাইফে চাই। ছেলেরা কি চাও? তো মানে যে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করবে, অনেক কষ্ট করবে, দুনিয়ার সব কিছু একদিকে থাকবে, আর ওই মানুষটা আমাদের জন্য আরেকদিকে থাকবে। মানে সবাই যদি আমাদের বিপক্ষে চলে যায়, ওই মানুষটা আমাদের পক্ষে থাকবে বা আমাদের দিকে সবসময় হাত বাড়িয়ে থাকবে। মানে এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু আমরা সবসময় খুঁজি, বাট এই মানুষটা কিন্তু ভুলে যাই এই মানুষটা আমাদের ঘরেই আছে। এই মানুষটাকে জানো তো? এই মানুষটা হচ্ছে আমাদের মা। এই মেয়েটা হচ্ছে আমাদের, বা এই মহিলাটা হচ্ছে আমাদের মা। আই হোপ তোমরা বুঝতে পারতেছ যে আমি কি বুঝাইতে চাচ্ছি। হয় না, মানে তোমরা তো এখন একটু বড় হচ্ছ, একটা জেনারেশন গ্যাপ থাকে না? এই আব্বু আম্মু তুমি কি বুঝো, আমি যা বুঝি তুমি কি তা বুঝো? আমাদের পরবর্তী জেনারেশন যারা যারা আসতেছেন, তাদের কাছেও কিন্তু আমরা ওইরকমই হয়ে যাব। ওরাও আমাদের এটা বলবে যে এ কি বোঝে, তুই কিছুই বুঝে না। এটাই জগতের নিয়ম। তুমি আজ থেকে 50 বছর আগের মানুষের ড্রেস আপ, জামা কাপড় দেখলে হাসাহাসি করো না? এরকম আমরাও ব্যাকডেটেড হয়ে যাব আমাদের পরবর্তী জেনারেশনের কাছে। আমাদের মা বাবা যেমন আমাদের কাছে ব্যাকডেটেড, আমরাও ব্যাকডেটেড হয়ে যাব কারো না কারো কাছে, বা কোনো না কোনো জেনারেশনের কাছে। মাস্ট, এটাই প্রকৃতির নিয়ম। সো এই যে মা বাবার কথা মাটিতে পড়তে দেই না, তুমি কি বুঝো, ফোন দিলে ফোন ধরি না, ফোন বাজতেছে 3বার 4বার, আব্বু ফোন দিছে আম্মু ফোন দিছে, পরে পিক করবানি, গাড়ি থামাই, আগে আগে যাই, বেশি এমার্জেন্সি হতো না, কেন ফোন দিচ্ছে, খোঁজখবর নেওয়ার জন্যই তো ফোন দিচ্ছে, কি রিসিভ করবো ফোন, পরে ফোন ব্যাক দিব না। করি না এগুলা? মনে রেখো বাবা,
গুরুত্বটা সেদিন বুঝতে পারবা যেদিন তোমার ফোনে নাম্বার দুইটা সেভ থাকবে কিন্তু আর কল আসবে না। ওই অভাগীদের কাছে একটু জিজ্ঞাসা করো যাদের ফোনে আর কল আসে না, কিন্তু নাম্বার দুইটা সেভ করা রয়েছে, আব্বা, আম্মা, মা লিখে সেভ করা রয়েছে, বাট কল আসে না। মাঝে মাঝে এই যে ডায়াল বা সেভ নাম্বারগুলো এরকম যখন উপরের দিকে থেকে নিচের দিকে খোঁজায়, মাঝে মাঝে চলে আসে আব্বা, আম্মা, বাট চিরতরে বন্ধ হয়ে গেছে নাম্বার থেকে ফোন আসা। সো ওই দিনটা আসার আগে একটু একটু বোঝার চেষ্টা করো। আমি আর বুঝাইতে পারতেছি না, আই হোপ বুঝতে পারতেছো। আব্বু আম্মুর জন্যই একটু প্রাণ খুলে চেষ্টা করো। এরাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, এরাই তোমার সব থেকে ভালো চায়, এদের জন্যই তোমার সব কিছু করতে হবে। আর এদের জন্য যদি না করতে পারো, তুমি আর পৃথিবীর কারোর জন্যই করতে পারবা না। যাই হোক, অনেক জ্ঞানী কথাবার্তা বলে ফেললাম। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।